স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক বিশেষ আয়োজন আশার বাংলাদেশে, সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে ভূমিকা রাখছে এজেন্ট ব্যাংকিং। প্রত্যন্ত এলাকায় যেখানে বাণিজ্যিক ব্যাংকের শাখা নেই, সেখানকার মানুষের আর্থিক লেনদেন সহজ করছে এই ব্যবস্থা। গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা বাড়ায় দিন দিন বাড়ছে এই সেবার পরিসর। মাস তিনেক আগে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের এজেন্ট হিসেবে কাজ শুরু করেন বগুড়ার শাহজাহানপুরের এই ব্যবসায়ী। এখন স্থানীয় অনেকেই হিসাব খুলেছেন তার কাছে। এখান থেকে টাকা উত্তোলন ও জমা দেয়া সহ বেশ কিছু আর্থিক সুবিধা পাচ্ছেন তারা। ঋণের কিস্তি, বিল পরিশোধও করছেন অনেকে। সপ্তাহের 7 দিনই মেলে এই সুবিধা। এখানে শুক্র শনিবার কোনো কথা না, আমার দরকারে আমি প্রয়োজনে আমি ইচ্ছামতো টাকা তুলতে পারতেছি, যেটা ব্যাংকে আমাদের খুবই সমস্যা হয়। শুক্র শনিবার অনেক সময় টাকার প্রয়োজন দেখা দিলে আমরা সেইভাবে টাকা তুলতে পারি না। অন্যান্য ব্যাংকিংয়ে যেগুলো লিমিট থাকে, এখানে সেই আনলিমিটেড আমি টাকা লেনদেন করতে পারবো। এজন্য এটা আমি এই অ্যাকাউন্টটা খোলার জন্য আমি ভালো মনে করছি। গ্রাহক ধরার প্রতিযোগিতা থাকলেও পরিচালন ব্যয়ের চিন্তায় অনেক এলাকায় শাখা খুলতে পারে না বাণিজ্যিক ব্যাংকগুলো। এর বিকল্প ব্যবস্থা হিসেবে চালু হয়েছে এজেন্ট ব্যাংকিং। এজন্য শাখা খুলতে হয় না ব্যাংকে। স্থানীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে নির্ধারিত ব্যাংকের এজেন্ট হতে পারেন। শুধু ব্যাংক নয়, এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় খরচ কমে গ্রাহকেরও। একজন কাস্টমার 10 টাকার বিনিময়ে আমাদের এখানে অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্টে ফ্রি লেনদেন, টাকা জমা এবং টাকা উঠানো সম্পূর্ণ ফ্রি লেনদেন সে করতে পারবে। এবং সেই অ্যাকাউন্টের যদি বিদেশ থেকে টাকা আসে, রেমিটেন্স আছে, তাহলে উনি 1 লাখ টাকার 1,02,000 টাকা সে বাড়তি কমিশন পাবে। পল্লী এলাকার পাশাপাশি এখন শহরেও মিলছে এজেন্ট ব্যাংকিং সেবা। বর্তমানে ব্যাংক এশিয়া, ডাচ বাংলা ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক সহ বেশ কয়েকটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সুবিধা দিচ্ছে। এই সেবা চালুর অনুমতি নিয়েছে আরও কয়েকটি ব্যাংক। হাসিবুর রহমান বিলু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ. মান্নান ও ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলী। স্বাগত আপনাদের। জনাব মান্নান, আমরা একটু প্রথমে আরফান আলীর কাছ থেকে জিনিসটা বুঝে নিতে চাই যে এজেন্ট ব্যাংকিংটা তারা কিভাবে করছে, কতটুকু বিস্তার ঘটেছে। আরফান আলী, আপনার কাছে একটু এজেন্ট ব্যাংকিং সম্পর্কে আমরাও একটু ধারণা পেতে চাই। ধন্যবাদ আপনাকে। এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা হলো ব্যাংকের পক্ষ থেকে একজন এজেন্ট ব্যাংকিং সেবাগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিবে। এই ব্যবস্থা জনপ্রিয়তা লাভ করেছে ব্রাজিল থেকে। 1999 সালের থেকে ব্রাজিলে এজেন্ট ব্যাংকিং ব্যবস্থা চালু আছে। যেহেতু ব্রাজিলের আমাজনীয় প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছানো, যে ফর্মাল ব্যাংকিং সার্ভিস একটা ব্রাঞ্চ তৈরি করা অনেক কঠিন, সেখানে তারা ব্যাংক এজেন্টের মাধ্যমে সেই এলাকায়, দুর্গম এলাকায় সেই ব্যাংকিং সেবা পৌঁছাবার জন্য এজেন্ট নিয়োগ করেছে এবং তখন থেকেই এজেন্ট ব্যাংকিংয়ের জনপ্রিয়তা শুরু হয়েছে। এবং ব্রাজিলের পরে ইকুয়েডর আছে, তারপরে ফিলিপিন্স আছে, থাইল্যান্ডে ব্যাংকিং সেবা চালু আছে, ভারতে আছে, পাকিস্তানে আছে। বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের ব্যাংকিং সেবার মডেল চালু করেছে, বাট সবগুলোকেই এজেন্ট ব্যাংকিংই আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকের যতগুলো সেবা আছে সবগুলো সেবা দেওয়াই সম্ভব। তার মধ্যে একজন গ্রাহক ডিপোজিট করতে পারেন, সব ধরনের ডিপোজিট অ্যাকাউন্ট থাকতে পারে, সেভিংস ডিপোজিট, এফডিআর, তার কারেন্ট অ্যাকাউন্ট করতে পারে ব্যবসায়ীদের জন্য, তারা ডিপিএস অ্যাকাউন্ট করতে পারে যারা অনেক লম্বা সময় ধরে টাকা সঞ্চয় করতে চায়, তারপরে শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারে। এবং এজেন্ট ব্যাংকের মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায়। যেমন বিদেশ থেকে যত ফরেন রেমিটেন্স আসে বাংলাদেশে, পৃথিবীর যে কোনো দেশ থেকে ফরেন রেমিটেন্স আসলে পরে এজেন্ট ব্যাংকের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে ক্রেডিট হয় গ্রাহকের অ্যাকাউন্টে। এছাড়া যদি এজেন্ট ব্যাংকের বুথে কেউ চিন্তা করে যে বাংলাদেশে যে কোনো ব্যাংকে যে কোনো ব্রাঞ্চে টাকা পাঠাবে, তারা সেই টাকাটা ওখান থেকে পাঠাতে পারে। বাংলাদেশ ব্যাংকের ইএফটি যে চালু আছে সেটা দিয়ে এই কাজটা করা সম্ভব। এজেন্ট ব্যাংকের মাধ্যমে সব ধরনের ইউটিলিটি বিল পরিশোধ করা যায়। যেমন ব্যাংকে এশিয়া আমরা পাসপোর্টের টাকা নিচ্ছি, আগে পাসপোর্টের টাকা জমা দিতে একজন গ্রাহককে যেতে হতো একেবারে সেই শহরে,
তারপরে একটা নির্দিষ্ট ব্যাংকে লাইন দিতে হতো। এখন যে কোনো ইউনিয়ন পরিষদে গিয়ে এই টাকাটা জমা দিতে পারে। সো এটা একটা সুবিধা তৈরি হয়েছে। ইলেকট্রিসিটি বিল, আরবির বিল, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের যে বিলগুলো, সেগুলো কিন্তু এজেন্ট ব্যাংকের মাধ্যমে দেওয়া সম্ভব। এছাড়া ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেমেন্ট করা সম্ভব, যে ইন্স্যুরেন্সের অর্থাৎ একটা ব্যাংকের যা কিছু মোটামুটি প্রোডাক্ট আছে সবগুলি প্রোডাক্টই আসলে অ্যাক্সেস করা সম্ভব। অ্যাক্সেস করা সম্ভব উইথ লিমিটেড ফাংশনালিটি। সে ফর এক্সাম্পল, যে আমরা যে টাকা জমা দিব, সেই টাকা জমা দেওয়ার একটা লিমিট আছে। মানে 1 লক্ষ টাকার উপরে ট্রানজেকশন এখন করা এটা এটা এই লিমিটটা কি ডেইলি লিমিট নাকি একজন ডেইলি গ্রাহক? লিমিট, একজন গ্রাহকের ডেইলি লিমিট। কোনো এজেন্টের কোনো ডেইলি লিমিট বলে কিছু নাই। এজেন্ট যতটুকু ট্রানজেকশন করবে, গ্রাহক তার উপর নির্ভর করে কাজ করবে। তবে সুবিধার কথা হলো ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে এই ধরনের কোনো লিমিট নাই। আর এখানে একটা ট্রানজেকশন হয় না, সেটা হলো ফরেন এক্সচেঞ্জের ট্রানজেকশন হয় না সরাসরি। এটা অথরাইজ ডিলার ব্রাঞ্চ ছাড়া কোথাও কাজ হয় না। সুতরাং এই ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন ছাড়া লোনস এবং ডিপোজিট, ব্যাংকিং বলতে যা বোঝায় সেবা, সবগুলো সেবাই এজেন্ট ব্যাংকের মাধ্যমে পাওয়া সম্ভব। জনাব মান্নান, আপনার কাছে ফিরে আসি যে আপনাদের সরকার মানে এই যে সারা দেশে সব ধরনের ফ্যাসিলিটিস ছড়িয়ে দেওয়া, সেটার ক্ষেত্রে ধরেন ডিজিটাল যে তথ্য কেন্দ্রগুলি আছে সেগুলি দিয়ে এক ধরনের শুরু হয়েছিল, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সেইটাকে আশ্রয় করেই অন্য যে সেবাগুলি সেগুলি পৌঁছে দিচ্ছে, এবং সেক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং একটা খুব বড়, আমরা যদি বলি যে এটা একটা বিরাট সম্ভাবনার দুয়ার উন্মোচন করছে। কারণ একটা ব্যাংকের সব ফ্যাসিলিটি আমরা প্রায় সমস্ত এলাকায় আমরা পৌঁছে দিতে পারছি। এই জিনিসটা আসলে নীতিগতভাবে মানুষের কাছে এই যে সেবাগুলি পৌঁছে দেয়া, সেইটা আপনারা পলিসি লেভেলে কিভাবে দেখছেন, আর কি ভাবে এটাকে আসলে মানুষের বেনিফিটে কনভার্ট করা যাবে? ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার বলেছেন আপনি। আমাদের যে বর্তমান সরকার, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের এটা দলীয় সরকার, মহাজোট সরকার, আমাদের সঙ্গে অন্যান্য দুই একটা দলও আছে, কিন্তু মোটামুটি আমাদের সরকার। আমাদের এই নির্বাচনের পূর্বে আমরা পরিষ্কার ইশতেহারে বলেছিলাম কি, যে আমরা সকল সেবা, সরকারি সেবা যতদূর সম্ভব আমরা ডিসেন্ট্রালাইজ করে জনগণের দোরগোড়া নিয়ে যাব, সেদিকে আমরা কাজ করছি। এই যে এজেন্ট ব্যাংকিং বললেন, এই একটা ব্যাপার আছে। আপনি যেমন ধরুন ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ছড়িয়ে ছিটিয়ে দেওয়া ইউনিয়ন পর্যায়ে, সেটা আমরা করছি। স্বাস্থ্যসেবা আমরা কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামে গ্রামে আমরা স্থাপন করি, যাতে করে দোরগোড়ায় মানুষের স্বাস্থ্যসেবা পেতে পারেন। কৃষি সার বীজের ডিলার আমরা ছড়িয়ে দিয়েছি গ্রামের বাজারগুলোতে, যাতে সকল মানুষ বড় বড় শহরে না গিয়ে নিজের হাতের কাছে সার পেতে পারেন, বীজ পেতে পারেন। আরও অন্য ডিজেলের ব্যাপার আমরা তাই করেছি। আরও অন্যান্য অনেক সেবার ব্যাপার আছে এগুলো। এমনকি বিদ্যুতের ব্যাপারে আপনি বলুন, বিদ্যুতের সাবস্টেশন আমরা নতুন করছি গ্রামাঞ্চলে, যাতে বিদ্যুতের ডিস্ট্রিবিউশনটা বেটার হয়। বিদ্যুতের কমপ্লেন সেন্টারগুলোকে আমরা গ্রামে নিয়ে যাচ্ছি। শিক্ষার ব্যাপারে পরীক্ষার কেন্দ্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে আমাদেরকে বুচকা টুচকা নিয়ে জেলা শহরে, মহকুমা শহরে আমাদের মা বাবার জন্য একটা আতঙ্কের বিষয় ছিল, গিয়ে পরীক্ষা দিতে হতো। আমরা গ্রামীণ বাজার, গ্রামের হাই স্কুলে আমরা ছিটিয়ে দিচ্ছি, যাতে পরীক্ষা ঘরের কাছে আমাদের ছেলেমেয়েরা দিতে পারে। মোট কথা হলো, প্রতিটি বিষয়ে জনগণের কল্যাণে, জনগণের কাছে যদ্দূর দেওয়া সম্ভব দোরগোড়া আক্ষরিক করতে তার দরজায় যাওয়া, সেভাবে আমরা কাজ করছি। এখন এই যেটা এজেন্ট ব্যাংকিং, অর্থ হলো সকল কর্মকাণ্ডের ব্লাড, সকল কর্মকাণ্ডের হৃৎপিণ্ড হলো আমাদের ব্যাংকিং ব্যবস্থাটা। এর মাঝ দিয়ে টাকার প্রবাহ হচ্ছে রক্তের মতো, রক্ত আসছে, রক্ত যাচ্ছে। ঠিক তেমনি সব টাকা পয়সার প্রবাহ হচ্ছে সারা দেশে, দেশ বিদেশ থেকে ওখানে আসছে, মধ্যপ্রাচ্য থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, আমেরিকা, অন্য নানাভাবে। এইটাকে সচল রাখা এবং এটা সকল জায়গায় পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। আগে মনে আছে একটা চেক দিয়ে আমাদেরকে দরজা বসে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা টাকা নেওয়ার জন্য। বড় শহর ছাড়া ব্যাংক ছিল না। আমরা যখন গ্রামে যাওয়ার জন্য জোর তাগিদ দিলাম, আমাদের সরকারি ব্যাংকগুলো কিছু কিছু আমরা বাই অর্ডার পাঠাচ্ছিলাম, কিন্তু বেসরকারি ব্যাংকগুলো ঠিক ততটা আগ্রহী ছিল না, কারণ ট্রানজ্যাকশনগুলো ছোটো, তাদের খরচে পোষায় না, এসব নানা ধরনের কথা ওনারা বলতেন। আমরা সেগুলো সম্মান করি। তো এখন এজেন্ট ব্যাংকিং একটা শর্টকাট রাস্তা পাওয়া গেছে, কারণ তাদেরকে ওখানে বড় ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না। দালান কোটা ভাড়া নিয়ে 10টা 12টা এমপ্লয়ি নিয়ে অনেকগুলো চেয়ার টেবিল সাজিয়ে দিয়ে যেগুলো নর্মাল স্ট্যান্ডার্ড একটা ব্যাংকিং ব্রাঞ্চে আমরা যেগুলো করতে হচ্ছে না। একটা বিশ্বস্ত সামান্য ট্রেন লোককে যদি তারা পায়, যার সামাজিক পরিচিতি ভালো আছে, যার ব্যাকগ্রাউন্ড চেক করে, তার ফাইন্যান্সিয়াল চেক করে দিয়ে তারা যে অ্যাপয়েন্টমেন্ট দেয়, সে তার নিজের ঘরে বসে, নিজের কাছারি ঘরে বসে, বাজারের দোকানে বসে, মোটামুটি সুন্দর জায়গাতে নিজের চেয়ার টেবিল দিয়ে বসে, টেলিফোন এখন সর্বত্র অ্যাভেলেবল। যদি ওই ল্যান্ড ফোন নাও থাকে, মোবাইল ফোন তো এখন আসল ফোন,
করে সে ট্রানজ্যাকশন করতে পারছে। এর ফলে এনিবডি, এনি ভিলেজ, এনি হোয়ার এখন ব্যাংকিং সেবা পাচ্ছে। আর যেটা আরফান আলী সাহেব বললেন, সব ধরনের সবাই এখান থেকে সম্ভব। আপার লিমিট আছে টাকার ব্যাপার এই মুহূর্তে, শেষে এইটাও কিন্তু আরও বাড়বে, যত বিশ্বস্ততা বাড়বে, মানুষের আস্থা বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, এটাকে আমরা আরও বড় করতে পারবো। সুতরাং এটা একটা বিশাল সম্ভাবনা আমাদের এই মার্কেটে এই মুহূর্তে। এটাকে আমি অত্যন্ত পজিটিভলি দেখছি এবং সরকারও তাই দেখছেন। স্যার, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে একটু ফিরে এসে আরো একটি জিনিস, যে সরকার যে মানুষের কাছে পৌঁছাচ্ছে তার বিভিন্ন ধরনের সেবা, বিশেষ করে ধরেন বৃদ্ধ ভাতা থেকে শুরু করে নানান ধরনের ভাতা, সোশ্যাল সেফটি নেটে একটা বড় অঙ্কের টাকা আছে, সেটাও কিন্তু এক ধরনের এই যে ডিস্ট্রিবিউশন চ্যানেল না থাকার কারণে আমরা অনেক সময় আমরা নিজেরাও রিপোর্ট করি যে ঠিক মতো পৌঁছাচ্ছে না, অথবা মাঝখানে মধ্যস্বত্ব ভোগীরা এটার একটা ভাগ নিয়ে যাচ্ছে। সেগুলো একটা বড় সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই ব্যাংকিং এর একদম ছড়িয়ে যাওয়ার ফলে। আমরা এগুলি নিয়ে একটু কথা বলবো একটা বিরতির পরে। সঙ্গে থাকুন। আশা বাংলাদেশের নিচে একটা বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। স্যার, যেটা বলছিলাম যে সরকারের অনেক কাজ আছে যেটা আমরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমেই করার কথা করা হচ্ছে, কিন্তু এই নেটওয়ার্কটা একদম মানে সরকার যেখানে পৌঁছাতে চায় আমাদের বাণিজ্যিক ব্যাংক কিন্তু এখনো পর্যন্ত ঠিক সেই জায়গাগুলিতে পৌঁছাতে পারেনি। ফলে সেইটা একটা বাড়তি সুবিধা দিবে কিনা, যেটা আমি বলছিলাম যে সোশ্যাল সেফটি নেটের একটা বড় অঙ্ক আমরা দেখি বাজেটে। ঐতিহ্যের ভার আছে একটা জিনিস, ভালো এবং মন্দ দুটোই আছে। মন্দ হলে মানুষ অতীতের ভারগুলো বয়ে বেড়ায়, পাতলা হতে চায় না। চমৎকার রাস্তা আছে, বিশেষ করে আপনার সরকারের মধ্যে এই স্থবিরতা অনেক ক্ষেত্রেই আছে। আমরা পুরোনো দিনেটি পছন্দ করি, কিন্তু আমাদের তো সময় পার হয়ে যাচ্ছে। আমরা 21 থেকে প্রবেশ করেছি, আমরা কথা দিয়েছি সকল মানুষকে যে আমরা সকল সেবা আপনার দরজার কাছে নিয়ে আসবো। কীভাবে নিয়ে যাব? এই যে চমৎকার প্রযুক্তি আমাদের হাতে আছে, ডিজিটাইজেশনের যে প্রযুক্তিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমরা সারা দেশে সকল কিছু ডিজিটাল বাংলাদেশ করব। এর আওতায় আমরা ইউনিয়ন পর্যায়ে আমরা ইউনিয়ন ইনফরমেশন সেন্টার করেছি। সেখানে আমরা 2টা তরুণী ছেলে মেয়ে প্রশিক্ষিত হয়ে কাজগুলো করছে। এখন এরা এজেন্ট ব্যাংকিং নিয়ে যাচ্ছেন। একটু আগে যেটা বললাম, অন্যান্য অনেক বিষয় আছে, উপবৃত্তি কোটি কোটি টাকা আমরা বিতরণ করছি ছেলে মেয়েদের কাছে, প্রাইমারি স্কুলের, হাই স্কুলের উপবৃত্তির টাকা গ্রামাঞ্চলে গিয়ে মারা এসে সরাসরি নিয়ে যাচ্ছে। আপনি ধরুন বিভিন্ন যে সব আমাদের সেফটি নেটের যে বিশাল প্রোগ্রাম আমরা করছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে ধরুন মুক্তিযুদ্ধ ভাতা, যারা শারীরিক প্রতিবন্ধী তাদের ভাতা, অনেক ধরনের ভাতা বিতরণ করছে। আপনি কি আশা করেন একটা প্রতিবন্ধী লোক সে 3 মাইল 2 মাইল হেঁটে সেটা করবে? সবচেয়ে বড় উপকার তার জন্য এটা হচ্ছে তার ঘরের কাছে আমি নিয়ে গেলাম। সুতরাং আমরা যতদূর সম্ভব সরকার চাচ্ছে এক্স্যাক্টলি ফিজিক্যাল কন্ট্যাক্ট চাচ্ছে থ্রু ইলেকট্রনিক মিনস, যাতে সেবাগুলো তার দরজা নিয়ে যাওয়া যায়। এবং এই যে অস্ত্রটা আমাদের হাতে এসছে এবং ওনারা সেটা বয়ে নিয়ে যাচ্ছেন, উই ওয়েলকাম দেম। সরকার এটা ওয়েলকাম করে এবং আরও অন্যান্য যারা ব্যাংক আছে পেছনে, আমরা চাইব সবাই মিলে কাজটা করলে আরও হালকা হবে। এবং ট্রিমেন্ডাস একটা বিশাল লাভজনক ক্ষেত্র এখানে আছে। কারণ গ্রামাঞ্চলকে আমরা মনে করতাম যে বোধহয় কিছু নাই, এখন বাংলাদেশের গ্রামাঞ্চলে কিন্তু প্রচুর অর্থ আছে, প্রচুর ট্রানজ্যাকশন হয় এবং এইটার হ্যান্ডেল করার একমাত্র দাবিদার অভিজ্ঞ ইনারা যারা ব্যাংকার। সুতরাং তারা এগিয়ে আসবেন, কাজ করবেন এবং লাভ দেখলে তারা অবশ্যই যাবেন। আমার তো মনে হয় এটা উইন উইন, যেটাকে বলে সরকারের জন্য উইন, তাদের জন্য উইন। খালি সাবধানে কাজটা করতে হবে যাতে কোনো দরিদ্র মানুষের জন্য কোনো সঠতার শিকার না হয়, যেন কোনো নিরীহ মানুষ কোনো ঠকামির শিকার না হয়। এটা দেখলেই হবে। আমার জানা মতো এখন পর্যন্ত সে ধরনের কোনো ঘটনা হয় নাই। আরফান আলী, এইখানে গুরুত্বপূর্ণ যেই অংশটি সেটা হচ্ছে যে স্যারও যেটা বলছিলেন যে টেকনোলজিক্যালি কিভাবে জিনিসটা মেনটেন করা হবে, অর্থাৎ এখানে টেকনিক্যাল সাপোর্টটা একটা বড় সাপোর্ট, যেটা হয়তো আপনারা আপনাদের একটা প্রক্রিয়ার মাধ্যমে করছেন। সেইটা সম্পর্কে একটু জানতে চাই, কিভাবে আপনারা নিশ্চিত করেন যে ট্রানজ্যাকশনগুলি আপনারা ট্র্যাক করতে পারেন, কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা জিরোর দিকে নিয়ে যাওয়া। ধন্যবাদ আপনাকে। এই কথাটা হচ্ছে যে এই 21 শতাব্দীতে যে ব্যাংকিংয়ের যে পরিবর্তন আমরা দেখছি সেটা সম্ভব হয়েছে টেকনোলজির কারণে। আমরা কিন্তু এজেন্ট ব্যাংকিংটা চিন্তা করতে পারছি বিকজ অফ টেকনোলজি। এখন এই ব্যবস্থায় আমরা বলি কোর ব্যাংকিং অপারেশন, ব্যাংকের যে ট্রানজেকশনগুলো হয় ইচ অ্যান্ড এভরি ট্রানজেকশন রেকর্ডেড হচ্ছে রিয়েল টাইম। এজেন্ট যে কোনো জায়গা থেকে ট্রানজেকশন করুক, যে কোনো অ্যাকাউন্টেই ট্রানজেকশন করুক, সেই অ্যাকাউন্টের ট্রানজেকশনটা বেসিক্যালি হচ্ছে আমার সিস্টেমে, যেখানে এই সিস্টেমটা আমার অন্য কাস্টমারের হিসাবও রাখে। সুতরাং আপনি যে কোনো মুহূর্তে যে কোনো হিসাবের যে স্থিতি জানতে চান, অবস্থান জানতে চান, অথবা একজন এজেন্ট কী কাজ করলো সেটা বুঝতে চান, সেটা এখান দিয়ে কন্ট্রোল করা সম্ভব এবং আমরা তাই করেছি।
এবং এই নিরাপত্তার জন্য আমরা যে কাজটা করেছি, যে গ্রামের লোকজন অনেকে হয়তো লেখাপড়া কম জানে, তারা সই করতে পারে না, চেক বই ব্যবহার করতে পারবে না, তাদেরকে যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে ট্রানজেকশন হচ্ছে, ফলে এই আঙ্গুলের ছাপ একজনের আরেকজনে কপি করতে পারছে না, এবং যেই এজেন্টের কাছেই যাচ্ছে সে আঙ্গুলের ছাপটা দিয়ে, সে তার একটা কার্ড আছে, আইডি কার্ড আছে, সে কার্ড দিয়ে আঙ্গুলের ছাপ দিয়ে এবং এখানে একটা নিরাপদে বাড়তি transaction সুবিধা করতে পাচ্ছেন যেহেতু এজেন্ট ওই এলাকার, ফলে তার প্রত্যেকটা ক্লায়েন্টকে সে ব্যক্তিগতভাবে চেনে, যেটা কনভেনশনাল ব্যাংকিং এ কনভেনশনাল প্রায় ব্যাংকিং এ অসম্ভব। সম্ভব না। এবং আপনি খুব ভালো কথা বলেছেন যে কেওয়াইসি, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়, যে শহরে একটা কাস্টমারকে আইডেন্টিফাই করতে গেলে তার বিভিন্ন ধরনের ডকুমেন্ট আমরা নিয়ে থাকি, তারপরও ফেল হই। অনেক সময় দেখা গেছে যে আমরা ট্রুলি একজনকে আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু গ্রামে যেই লোকটা আসে 2-3টা গ্রামের মধ্যেই ব্যাংকিংটা হয়, সুতরাং প্রত্যেকটা লোকই সেই এজেন্টের কাছে পরিচিত এবং তার গ্রামের ঠিকানাটা সম্বন্ধে আমাদের জানা আছে। তার ন্যাশনাল আইডিটা আমরা ভেরিফাই করে নিই, অথবা ফটো আইডিটা তাকে অ্যাটেস্টেড করে দিচ্ছে যারা এই করতে পারে, এই ধরনের অ্যাটেস্টেশন করতে পারে। সুতরাং এখানে আমরা নিরাপদে নিশ্চিন্তে ব্যাংকিং ট্রানজ্যাকশনটা করতে পারি সাধারণ লোকের জন্য। যারা এজেন্ট হিসেবে নির্বাচিত হচ্ছেন তারা কি কোনো বিশেষ প্রক্রিয়ার মধ্যে হচ্ছে, বা সেই ক্ষেত্রে আপনাদের কি কি ধরনের সেট ক্রাইটেরিয়া থাকছে? এজেন্ট সিলেকশন প্রক্রিয়ার জন্য একটা গাইডলাইন্স আমরা তৈরি করেছি, যেটা হলো এজেন্টকে মিনিমাম এসএসসি এইচএসসি পাস করতে হবে, যাতে করে সে কম্পিউটার নলেজ এবং ব্যাংকিং, ইট ইজ এ কমপ্লেক্স ম্যাটার। সে কিন্তু ব্যাংকার, বেসিক্যালি ব্যাংকের পক্ষ থেকে কাজ করলেও সে একজন ব্যাংকার হিসেবে সার্ভিসটা দিচ্ছে। সুতরাং ব্যাংকিং সার্ভিস রেগুলেশন রুলস, যেই কমপ্লায়েন্সগুলো আছে সেগুলো তাকে জানতে হবে। সুতরাং একটা পর্যায় পর্যন্ত তার লেখাপড়া থাকা দরকার। আমরা এইচএসসি পর্যন্ত করেছি। তারপরে তার কম্পিউটার নলেজ বেসটা ভালো থাকতে হবে, কম্পিউটার সফটওয়্যার সিস্টেম সম্বন্ধে তার ভালো জ্ঞান থাকতে হবে, না হলে সে ট্রানজেকশনগুলো কমপ্লিট করতে পারবে না। তার পুলিশ ভেরিফিকেশন আমরা রেখেছি, যাতে করে কোনো ক্রাইমের সাথে সে কখনো জড়িত ছিল কিনা সেটা সম্বন্ধে আমরা জানতে চাই। তার কোনো ডিফল্ট ছিল কিনা, লোন ডিফল্ট ছিল কিনা, সিআইবির থেকে জেনে। একজন ডিফল্টার তো আরেকজনকে সার্ভিস দিতে পারে না, সুতরাং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী আমরা সিআইবিটাও তার কাছ থেকে ভেরিফিকেশন করে নিই। এছাড়া লোকাল রেফারেন্স আমরা কালেক্ট করি, যেই লোকটা সম্বন্ধে 4-5 জন বা 3 জন তাকে সার্টিফাই করে যে আমার জানা এবং এই লোকটা সম্ভ্রান্ত পরিবারের, সে আমাদের কোনো ক্ষতির কারণ হবে না ভবিষ্যতে। সুতরাং এই ধরনের ট্রানজেকশন এবং তার ব্যবসায়িক স্থিতি, যেমন একজন ব্যক্তি পর্যায়েও কাজ করতে পারে, ব্যবসায়ীদেরকে আমরা প্রেফার করি, যেহেতু ইট ইজ এ বিজনেস ইটসেলফ। এটা কিন্তু ব্যাংকিং বিজনেস প্রাইভেট হাতে ছেড়ে দেওয়া, সুতরাং সেই অর্থে ওই যে ব্যবসায়িক যারা আছে তাদের স্ট্যান্ডিংটা আমরা জেনে নিই, সামাজিক অবস্থান এবং ব্যবসার অবস্থানটা আমরা জেনে তখন তাদেরকে আমরা এজেন্ট হিসেবে কাজ করার জন্য সুযোগ দিই। মোটামুটি ভাবে বোঝা যাচ্ছে ব্যাংকিং এর সব যে নীতিমালা সেগুলির মধ্যেই পড়ে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে এই বিষয়গুলি নিয়ে আর একটু বিস্তারিত জানবো। আশা বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশা বাংলাদেশ। এম এ মান্নান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে একটা তো বললেন যে সরকারের যে সেবাগুলি আছে সেগুলি পৌঁছে দেওয়া সম্ভব, অন্যদিক থেকে আমরা দেখি যে বাংলাদেশে এখনো পর্যন্ত শহরের বাইরে যে অর্থনীতি, সেই অর্থনীতিটা মূলধারার যে ব্যাংকিং ব্যবস্থা সেটার বাইরে থেকে যাচ্ছে, এবং সেইটার কারণে কিন্তু অনেক সময় দেখি যে যেহেতু আমাদের নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স অনেক কম, সেগুলির কোনো বাড়তি সুযোগ এই নেটওয়ার্কের কারণে আসবে কিনা? না, আমরা একটা ক্রমবর্ধমান বিশাল অর্থনীতির যে আমরা দেখছি যে টাকা পয়সার মুভমেন্ট, অবশ্যই এর মধ্যে শুধু আমরা করের জন্য যে আগ্রহী এটা নয়, কর তো আমরা নাগরিক হিসেবে আমরা আইন মতো যা দেবার আমরা দিবই, আমরা নজরদারি করার জন্য সিস্টেমটার উপরে, সিকিউরিটির জন্য, যাতে করে এখানে কোনো উল্টাপাল্টা কাজ না করা হয়, যে জঙ্গি ফাইন্যান্সিং এটা বলা হয়, বা অন্যায়ভাবে বিদেশে টাকা পাঠিয়ে দেওয়া, এইসব কাজ অন্যায়ভাবে না করার জন্য, এইগুলো নজরদারির জন্য এটা আমার জানা দরকার। এবং এইটা জানার জন্য সবচেয়ে ভালো হলো ব্যক্তিগত পর্যায়ে না গিয়ে ইলেকট্রনিক্যালি সিস্টেমটার উপরে ওনাদের আমরা যদি আমাদের চোখ থাকে, ওনারাও দেখলেন আমরাও দেখলাম, যদি সামথিং আমরা রং দেখি কোথাও, ইট কামস টু আওয়ার নোটিস, আমাদের যে সকল ডিপার্টমেন্ট আছে বা যারা আছে দে ক্যান ফলো ইট আপ। সুতরাং এই একটা বিশাল ব্যাপার আমরা এটার উপরে দেখতে পারি এর উপরে। এছাড়া মূল কথা যেটা, এখন তো আমরা মানি ইকোনমিতে চলে যাচ্ছি। আগে হতো এগুলা এক্সচেঞ্জ ইকোনমি, ধান দাও চাল নাও, এইভাবে ছিল এক সময়।
এখন আমরা সব কিছু ক্যাশের দিকে যাচ্ছি। ক্যাশের মধ্যে যাওয়ার পরে দেখা যাচ্ছে গ্রাম আর শহরের মধ্যে এটা বেশ কম ছিল, কারণ গ্রামে আমরা ব্যাংকিং চেষ্টা করেও আমরা এক্সপান্ড করতে পারছিলাম না। আমরা ইনক্লুসিভ ব্যাংকিংয়ের কথা বলি, আমরা সকলের জন্য যাতে স্মুথ করতে পারি এটা বলি, কিন্তু প্র্যাকটিক্যালি পারছিলাম না। আমরা ব্রাঞ্চ বলছিলাম যে একটা শহরে করলে 2টা গ্রামে করতে হবে, সেটা দিয়ে বিশাল হাজার হাজার গ্রাম, আমাদের প্রায় 68,000 গ্রাম, আমাদের বহু বছর সময় লাগবে। মাঝখান দিয়ে এই প্রযুক্তিটা ব্যবহার করে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু আমরা একটা শর্টকাট বের করেছি, যার ফলে আমাদের গ্রামগুলো, আমরা চাইলে এনারা যদি সকল মানে এগিয়ে আসেন, অল দ্য প্রাইভেট সেক্টর ব্যাংক, আমাদের সরকারি ব্যাংক, আমাদের এরিয়া ভাগ করে নেই, একজন আরেকজনের সঙ্গে ক্রস না করে, তাহলে আমরা সবাই ব্যবসা করতে পারবো, সেবাও করতে পারবো। নিছক সেবা কেউ করে না, কিছু যদি তার ফায়দা না হয়, ব্যাংকে সেই হোক আর সোনালী ব্যাংকে হোক, কিছু যদি ফায়দা, কস্ট অফ অপারেশন তার না উঠে আসে, সে কেন করবে? সুতরাং সেইটা যখন দেখবে পাওয়া যাচ্ছে, ছোট ট্রানজ্যাকশনে অনেকগুলো ট্রানজ্যাকশন হলে ভালো রিটার্ন আসবে। সুতরাং এখানে সম্ভাবনার কথা যে বললাম, যেটা অত্যন্ত জরুরি, এবং আমাদের জনগণকে ইনক্লুড করা, শহর এবং গ্রামের মধ্যে ব্যবধানটা কমিয়ে আনা, ফিজিক্যাল ব্যবধান, ফাইন্যান্সিয়াল ব্যবধান কমিয়ে আনার জন্য এটা দরকার। এর ফলে গ্রামের ইকোনমি আরও উজ্জীবিত হবে, আরও বেশি কি বলবো, আরও বেশি সঞ্চারিত হবে, এবং আমাদের এর ফলে আমাদের যত এক্সচেঞ্জ মানি মুভমেন্ট বাড়বে, অত কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট ফাস্টার হবে। টাকা অলস বসে থাকবে, এই টাকা কোনো বেনিফিট নাই, পাথরের মতো। টাকা যত ঘুরবে, এর হাত ওর হাত ওরা, যত বেশি ট্রানজ্যাকশন অত বেশি লাভ, এবং সেটাই সম্ভব এই এনাদার ওয়ে। যারা আদার ওয়েজ অন্যগুলোকেও আমরা কাজে লাগাচ্ছি, এইটা একটা বড় দিক যেটা আমরা কাজে লাগাবো এখন। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে আমরা এটাকে অবশ্যই আমরা আমাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, যেটা বলছিলাম প্রথমেই, বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের যিনি প্রধানমন্ত্রী, তার যে উদ্দেশ্য সকলকে সঙ্গে নিয়ে 21 শতকের পথে এগিয়ে যাওয়া, উন্নয়নের পথে, উন্নতির পথে, সেই কাজটার অন্যতম একটা দিগন্ত উন্মোচন করবে এই মানে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে। আরফান আলী, আপনার কাছে এই যে দিগন্ত উন্মোচনের কথা বলা হচ্ছে, এটা একটা অপরচুনিটি অবশ্যই দিচ্ছে নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে। যেটা আমরা দেখছি যে উদ্যোক্তা তৈরি এখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ব্যাংকে তারল্য অনেক বেড়ে যাচ্ছে। ফলে সেই ক্ষেত্রে এই ধরনের প্রক্রিয়া কতটুকু সহায়ক হবে মনে করেন? উদ্যোক্তা তৈরিতে আমাদের যেতে হবে গ্রাসরুট লেভেলে। সব যে কোনো দেশের উন্নয়ন নির্ভর করে যে এন্টারপ্রেনারশিপটা ওই দেশের লোকজন কিভাবে গ্রহণ করেছে। যত এন্টারপ্রেনার সৃষ্টি হবে, তত প্রোডাকশন বাড়বে, নতুন নতুন এন্টারপ্রাইজ তৈরি হবে, এবং তখনই কিন্তু দেশটা উন্নয়নের দিকে যাবে। আমাদের দেশে যেই প্রবলেমটা, যেই সমস্যাটা, এটা হলো যে আমরা এসএমই ফাইন্যান্সিং, স্পেশালি ছোট ফাইন্যান্সিংগুলো, কটেজ ইন্ডাস্ট্রি ফাইন্যান্সিংয়ে, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা তেমন কোনো ভালো রাখতে পারিনি। এখন আগাচ্ছে, বাংলাদেশ ব্যাংক অনেক দূর আগায় নিছে এটা করার জন্য, কাজ করার জন্য। এই সমস্ত জায়গায় ছোট ছোট লোন দিতে গেলে যেই ঋণ সেবা, সেটার জন্য কিন্তু এজেন্ট ব্যাংকিং একটা বড় রকমের ভূমিকা পালন করতে পারবে। আমরা বলি মিসিং মিডল, যেখান থেকে তাদেরকে এই লোনগুলো দেওয়া হচ্ছে না, বা তাদের যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, যেখানে দূরত্বের কারণে হোক, রেগুলেশনের কারণে হোক, তাদের কাছে টাকা পৌঁছাচ্ছে না, সেইখানে কিন্তু এজেন্ট ব্যাংকের মাধ্যমে সেই লোন প্রক্রিয়া অ্যাপ্লিকেশনগুলো আমরা প্রসেস করতে পারি এবং তাদেরকে ফাইন্যান্স করতে পারি। এভাবে ক্ষুদ্র উদ্যোক্তার সৃষ্টির মাধ্যমে, আজকে ক্ষুদ্র উদ্যোক্তা, কিন্তু কালকে তো আর সে ক্ষুদ্র থাকবে না। আমাদের অভিজ্ঞতা আছে, আমরা একটা বাঁশ বেতের ক্লাস্টারে ফাইন্যান্স করেছিলাম 5 বছর আগে। সেখান থেকে 3 জন বাড়ি আসছে যারা এলিফ্যান্ট রোডের দোকান নিয়েছে। একজন বাড়ি আসছে যে রংপুরে, দিনাজপুরে সেই ডালা, ওই বিয়ের ডালা, এইগুলো করতেছে, সাপ্লাই দিতেছে কুরিয়ারের মাধ্যমে, এবং টাকাটা সে পেয়ে যাচ্ছে ব্যাংকের মাধ্যমে। তো এই সমস্ত এজেন্ট এই উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে তার দরকার হলো প্রথম যেটা ক্যাপিটাল, অ্যাক্সেস টু ফাইন্যান্স, এবং সেটাই এনশিওর করা সম্ভব হবে এই এজেন্ট ব্যাংকের মাধ্যমে। এবং ব্যাংকগুলো যদি আগ্রহ নিয়ে এগিয়ে যায়, এখানে বিদেশি সংস্থাগুলো এখানে কাজ করার জন্য চেষ্টা করছে, বিশেষ করে ডিফিড অনেকখানি আগে আসছে এই সমস্ত জায়গায় ব্যাংকগুলোকে সাহায্য করার জন্য। আর যেটা প্রয়োজন পড়ে সেটা হচ্ছে যে গ্যারান্টি, এই যে লোনগুলো স্মল আকারে দিচ্ছি, এই লোনগুলো ফেরত আসার জন্য যে এই ধরনের দরকার, কমার্শিয়াল ব্যাংকগুলোর কিন্তু সেই অভিজ্ঞতাগুলো নাই। সেটা আছে মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সের যারা আছে, এনজিওগুলো, তাদের।
আমরা যদি তাদের সাথে একটা পার্টনারিং করতে পারি এজেন্ট ব্যাংকের মাধ্যমে, আরফান সেটা আলী, একটা বড় আমরা কাজ হতে এই পারে। এই জায়গাটা আরেকটু বিস্তারিত জানবো যে কিভাবে পার্টনারিং করে গ্রামের উদ্যোক্তাদেরকে আমরা মেইন স্ট্রিমিং করতে পারি। একটা বিরতির পর আপনার কাছে আবার ফিরে আসছি। আশা বাংলাদেশের নিচে আরেকটা বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আরফান আলী, আপনার কাছে আবার ফিরে যাব যে কিভাবে গ্রামীণ পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং এই কাজগুলি করছেন। আমরা যেটা চিন্তা করছি যে এক সময়ে ব্যাংকিংয়ে কিন্তু পার্টনারশিপ বা কোলাবোরেশনের কোনো অবকাশ ছিল না। ব্যাংক ব্রাঞ্চ তৈরি করে ব্যাংকিং সেবাটা নিজেরাই দিত। এখন এই কোলাবোরেশনের সৃষ্টি হয়েছে, যেটা দিয়ে এজেন্ট ব্যাংকিং ইজ একটা বড় রকমের একটা যে পার্টনারশিপ উইথ দ্য প্রাইভেট এজেন্টস। তার মধ্যে যে কথাটা আসছে যে এনজিওগুলো কিন্তু অভিজ্ঞতা ইন মাইক্রো ক্রেডিট, স্পেশালি স্মল ক্রেডিটে তাদের অভিজ্ঞতা কিন্তু অনেক রিচ। গত 30 বছরে তাদের অনেক অভিজ্ঞতা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে সাহায্য পেয়ে তারা একটা সুন্দর বিজনেস মডেল তৈরি করতে পেরেছে, যেখানে যে ছোট ঋণ দিয়েও বেঁচে থাকা যায়, ছোট ঋণ দিয়েও প্রফিট করা যায়, ব্যবসা করা যায়। সেইখান থেকে যারা তৈরি হচ্ছে উদ্যোক্তা, তারা একটা পর্যায়ের পরে তো আর এনজিওর কাছে সে এনজিও ফাইন্যান্সিংটা তার সম্পূর্ণ হচ্ছে না। সেখানে কিন্তু এজেন্ট ব্যাংকের মাধ্যমে এই আমরা যদি সেই উদ্যোক্তাদেরকে ফাইন্যান্স করতে পারি, তখন একটা বিরাট কাজ হয়ে গেল। যে এনজিওরা যেই পর্যায়ে তাকে লিফট করেছে, যতটুকুই করেছে, অনেক কথা আছে এটার ব্যাপারে বিতর্ক আছে, বাট যতটুকু হয়েছে তার পরবর্তীতে কিন্তু ব্যাংক সেখানে ডিরেক্ট চলে যেতে পারে এনজিওর হাত ধরেই। এই কোলাবোরেশন হচ্ছে এখনকার দিনের সবচেয়ে বড় রকমের একটা অ্যাডভান্টেজ। আমরা সব কিছু করতে পারবো না। ব্যাংক হিসেবে কমার্শিয়াল ব্যাংক যে যারা আছে, আমাদের পদ্ধতি, আমাদের রিক্রুটমেন্ট, এগুলো কখনোই রুরাল এরিয়ার কাজের জন্য আসলে সাপোর্ট করে না। অনেক ক্ষেত্রেই আমাদের অভ্যস্ততাও নাই, অভিজ্ঞতাও নাই। সুতরাং এনজিওর সাথে যখন আমরা পার্টনারিং করব, তখন এই উদ্যোক্তাদের ফাইন্যান্স করা আমাদের জন্য খুব সহজ হবে। এগ্রিকালচার লোনগুলো ফাইন্যান্স করা ডিরেক্টলি, তাতে সুবিধা হলো এই উদ্যোক্তারা খুব কম খরচে লোনটা পাবে, ক্রেডিটটা পাবে, যেখানে এনজিওর কাছে কিন্তু অনেক হাই কস্ট হয়ে যাচ্ছে। যতই বলি মানে তুলনামূলকভাবে তাদেরকে অনেক বেশি পয়সা দিতে হয়, ব্যাংকের কাছে আসলে কিন্তু তার অর্ধেক পয়সায় লোনটা পাচ্ছে। সুতরাং তার জন্য সাস্টেইন করতে সুবিধা হচ্ছে। এবং এগ্রিকালচার লোন আমরা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত রেটই দিয়ে থাকি, সুতরাং সেখানে তার অনেক সুবিধা এখানে পেতে পারে। এবং এনজিওদের পার্টনারশিপটা এই ব্যাংকিং সেবাটাকে অনেক বেশি দূর নিয়ে যেতে পারে। এবং অনেক এনজিও এখন এজেন্ট ব্যাংকের দিকে ঝুঁকে পড়ছে এবং তারা এগিয়ে আসছে। এবং সামনের দিনে যে ডিজিটাল ফাইন্যান্স যেটা আমরা বলি, যে যার মাধ্যমে ট্রানজেকশনগুলো হয়ে যাবে, একজন আরেকজনকে পেমেন্ট দিবে মোবাইল অ্যাপসের মাধ্যমে অথবা ফান্ড ট্রান্সফারের মাধ্যমে, যার ফলে এই ফিজিক্যাল ক্যাশ ট্রানজেকশনটা অনেকখানি কমে যাবে। যদি আমরা এই গ্রাসরুট লেভেল থেকে এটা শুরু করতে পারি, আস্তে আস্তে সব জায়গায় যেটা ছড়িয়ে দিতে পারি, তাহলে বিরাট অঙ্কের একটা সাশ্রয় আমাদের হবে। যেমন এক একটা দেশের 1.5% জিডিপি পর্যন্ত খরচ হয় ক্যাশ ম্যানেজমেন্টের জন্য। এই টাকা প্রিন্টিং অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট, ভল্টকে পাহারা দেওয়া, লোককে রাখা, ট্রান্সফার করা এক জায়গা থেকে আরেক জায়গায়। সেখানে অনেক দেশ, পৃথিবী, নেদারল্যান্ড, সুইডেন, এরা কিন্তু এখন নিয়েছে যে তারা ডিজিটাল ফাইন্যান্সে চলে যাবে, তাদের ক্যাশ ট্রানজেকশন খুব বেশি থাকবে না। সুতরাং এই ব্যাংকিং ব্যবস্থায় এই ডিজিটাল ফাইন্যান্সের মাধ্যমে এটা অনেক আগামী সময়ে একদম আমূল পরিবর্তন করে হয়ে ফেলবে যাবে পুরো ব্যাংকিং সামনের ব্যবস্থা দিনে। থেকে। আমরা প্রায় একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব মানামা, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে সামগ্রিকভাবে এই যে একটা বিস্তীর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিতরে সবাইকে নিয়ে আসা সম্ভব হচ্ছে, এটার থেকে সরকার আসলে সামনের দিকে তো লিডারশিপটা দিতে হবে সরকার কি, সেইখানে আপনারা কোন ধরনের, আমরা জানি যে বেশ কয়েকটা লক্ষ্য আপনাদের নির্ধারিত আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য? আমাদের মূলনীতি হলো খুলে দেওয়া, সম্ভাবনার সকল দ্বার খুলে দেওয়া, বাধাগুলোকে দূর করা। যে সকল পুরনো দিনের মান্দাতার আমলের নিয়মকানুন আছে যেগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে, সেগুলো সরিয়ে দেওয়া। উদ্যোক্তা সৃষ্টি আমাদের প্রধান উদ্দেশ্য। যে সিঙ্গেল ছেলে আইএ পাস বা আইএসসি পাস একজন এজেন্ট ব্যাংক হলো, সে নিজে উদ্যোক্তা হয়ে গেল, সে আরও 5 জন উদ্যোক্তা তৈরি করবে। এনজিওদের সঙ্গে পার্টনারিংয়ের মাধ্যমে কিন্তু একটা ভালো ক্ষেত্র। এনজিওরা অনেককে কিন্তু ছোট ক্যাশ হ্যান্ডলিংয়ের কারবারে বেশ করে তুলেছে, প্রশিক্ষিত করে তুলেছে। আমাদের যে একটি বাড়ি একটি খামার প্রকল্প, আমাদের সরকারের কয়েক লক্ষ লোক আমরা এই মুহূর্তে আমরা ট্রেন আপ করছি।
ছোট ছোট পুঁজি দিচ্ছি, যন্ত্রপাতি দিচ্ছি, গরু দিচ্ছি, এটা সেটা দিচ্ছি, তাদের সঙ্গে লিঙ্ক আপ হতে পারে। মোট কথা হলো যে এতগুলো অ্যাক্টিভিটি এখন অ্যাভেলেবল। আর আমরা যে রাস্তাঘাট নির্মাণ করছি, আমরা যে বিদ্যুৎ গ্রামে নিয়ে যাচ্ছি, সকল কিন্তু এক জায়গায় মিলছে। কোন জায়গায়? উন্নয়নের যে এটা যে 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 সম্ভাবনা সেটাকে উজ্জীবিত করছে। এবং আমরা এই কাজগুলো যদি এখন নিরন্তর করতে পারি, ওহেতু কোনো ঝামেলার মধ্যে না পড়ি, ওহেতু ঝামেলা মানে ওই যে বন্ধ করে দাও, কালকে আসবো না কাজে, এই আটকে দাও, রেল লাইন তুলে ফেলো, স্কুল যেতে দেবো না, এইসব বিনাশী ব্যাকওয়ার্ড ধরনের কাজ থেকে আমরা বেরিয়ে এসে পজিটিভ ইতিবাচক কাজগুলো করি। আমাদের সামনে কিন্তু সমূহ সম্ভাবনা, এই অঞ্চলের মধ্যে আমরা একটা নাম্বার 1 পর্যায়ে আমরা যাব। সেই গতি কিন্তু আমাদের মুভমেন্টের মধ্যে অলরেডি আছে, বিজ্ঞানীরা বলেন বা অর্থনীতিবিদরা বলেন। সেই সম্ভাবনাটা আমরা প্রাইভেট ব্যাংক বলুন, সরকারি ব্যাংক বলুন, উই আর অল টুগেদার। তাদেরকে আমরা ভিন্ন কিছু মনে করি না। এই সেবার জন্য আমার সরকারি ব্যাংক যেমন করবে তারাও করবে। আমরা রেগুলেশন যারা করি, আমার বাংলাদেশ ব্যাংক রেগুলেটরকে আরও উদার হতে বলবো, তারা আরও বেশি করে আইন কানুন উদার করবেন, যাতে করে ওনাদের কাজে কোনো বাধার সৃষ্টি নয়। মোট কথা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যা যা করার প্রয়োজন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকল দ্বার উন্মোচন করে দেব। জনাব মান্নান, আরফান আলী, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের আশার বাংলাদেশ। আমন্ত্রণ আমাদের পরের।